ওকে, অলরাইট। তাহলে আমরা হিয়ারি এফ শেষ করেছি ফাইনালের সিলেবাসে ইংলিশ 411 আমেরিকান ড্রামাতে। এখন আমাদের টেক্সট বাকি হলো লং ডেজ জার্নি ইনটু নাইট। আমরা হিয়ারি এফকে রাইটার কে ছিল বলেন তো? হিয়ারি এফের রাইটার কে, নামটা বলেন? ইউজিন ওনিল। ইউজিন ওনিল আমেরিকান প্লে রাইট, নাট্যকার, এবং সে কিন্তু নোবেল উইনার, নোবেলজয়ী সাহিত্যিক। এবং তারই আরেকটা বিখ্যাত রাইটিং, এটা হলো লং ডেজ জার্নি ইনটু নাইট। এটা একটা নাটক, লেটার প্লেস, পরবর্তী সময় সে লিখেছেন নাটকটা। নাটকটা লেখা হয়েছে তার ওয়াইফের জন্য তাদের 12তম ওয়েডিং অ্যানিভার্সারিতে 1940 সালে। এই নাটকটা এটা মানে এমনভাবে লেখা হয়েছে, এখানে এটার উপজীব্য বিষয় ছিল যে ফ্যামিলি কেমন জিনিস, আর মানে এবং সে কেমন একটা পরিবারে সে বড় হয়েছে, অনিল তার নিজের ফ্যামিলি কেমন এবং সে কেমন পরিবারে বড় হয়েছে সেই জিনিসটা আর কি এখানে ফুটে উঠেছে কিছুটা। তার মানে বোঝা যাচ্ছে এখানে অটোবায়োগ্রাফিক্যাল বা আত্মজীবনীমূলক এলিমেন্ট আছে। O'Neill wanted to create a play that would lay forth his own background and forgiving nature. আচ্ছা, O'Neill এমন একটা নাটক বানাতে চেয়েছিলেন যেটা তার নিজের ব্যাকগ্রাউন্ড এবং তার নিজের যে একটা ক্ষমা করার মতো একটা নেচার, মানসিকতা, সেটা পোর্ট্রে করবে। এই জন্য উনি কোনো মানে এই প্লেতে কোনো ক্যারেক্টারের প্রতি বায়াস ছিলেন না, নির্দিষ্ট কোনো ক্যারেক্টারের প্রতি। The drama is very similar to O'Neill's family situation as a young man. নাটকটা আসলে ওনিলের ইয়াং ম্যান মানে ইয়াং বয়সে তার সিচুয়েশনের সাথে রিলেটেড নাটকটা। বাট মোর ইম্পর্টেন্টলি এটা একটা ইউনিভার্সাল প্লে। নাটকটাতে ইউনিভার্সাল আবেদন আছে, রিপ্রেজেন্টিং দ্য প্রবলেমস অফ আ ফ্যামিলি দ্যাট ক্যানট লিভ ইন দ্য প্রেজেন্ট। যে এমন এই জন্য এটা মানে ইম্পর্টেন্ট। ইউনিভার্সাল কেন? কারণ এমন একটা পরিবার যে বর্তমানে বাঁচছে না, ক্রমাগত অতীতে কি হয়েছে না হয়েছে সেগুলো নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব, ঝগড়া এগুলো চলছে। ডার্ক রিসেসেস অফ আ বিটার ট্রাবলড পাস্ট, খালি ওই যে ট্রাবলড এবং তিক্ত কিছু পাস্টের স্মৃতিচিহ্ন নিয়ে তারা আলোচনা করছে এবং বেঁচে আছে। বিকজ অফ ইটস ডিপলি পার্সোনাল নেচার, ওনিল রিকোয়েস্টেড দ্যাট দ্য প্লে বি পাবলিশড পোস্টহিউমাসলি। এই নাটকটা এমন মানে পার্সোনালি লেখা হয়েছিল, তার পার্সোনাল কাহিনী নিয়ে লেখা হয়েছিল, যার জন্য ইউজিন ওনিল রিকোয়েস্ট করেছিল যে এই নাটকটা যেন প্রকাশ করা হয় তার মৃত্যুর পর, পোস্টহিউমাসলি মানে মরণোত্তর। তার মানে পৃথিবীর কাছে উন্মোচিত হয়নি ওনিলের এই নাটকটা 1956 সাল পর্যন্ত। তারপরে ওনিল বুঝতে পারছিল যে উনি মারা যাবেন, যার জন্য উনি রিকোয়েস্ট করেছিলেন যেন এখনই এটা পাবলিশ না করা হয়। Surely, ওনিলকে বলা হয় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আমেরিকান প্লে রাইট বলা হয় তাকে। হি ওয়াজ দ্য অনলি আমেরিকান ড্রামাটিস্ট টু বি অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ, একমাত্র নাট্যকার যিনি নোবেল পেয়েছেন। এমন একটা সম্মান নট বিস্টোড আপন ইদার আর্থার মিলার অর টেনেসি উইলিয়ামস। আমরা আর্থার মিলারের ডেথ অফ এ সেলসম্যান পড়েছি, টেনেসি উইলিয়ামসের সল বেলো বা এই টাইপের একটা টেক্সট আছে, টেনেসি উইলিয়ামসের গ্লাস ম্যানেজারি আর কি জানি আছে, বাট তো ওনারা কেউই নোবেল পাননি। কিন্তু একমাত্র নাট্যকার ইউজিন ওনিল, উনি পেয়েছেন নোবেল। তারা ওনিলের কাছে ব্যর্থ, হেরে গিয়েছে। হি ওন দ্য পুলিৎজার প্রাইজ ফর 4 plays ইনক্লুডিং লং ডেজ জার্নি ইনটু নাইট। শুধু নোবেল প্রাইজই না, উনি পুলিৎজার, এগুলো হলো সাহিত্যের সম্মাননা সূচক পুরস্কার। নোবেল সবচেয়ে মানে অস্কারের মতো বলবো নোবেল, সেকেন্ডে হলো সেকেন্ডে বা আশেপাশেই বলবো পুলিৎজার আছে, এটাও একটা প্রেস্টিজিয়াস সম্মাননা। লং ডেজ জার্নি ইনটু নাইট এটার মধ্যে একটা, 4টা নাটকের জন্য উনি পেয়েছেন এই পুরস্কারটা। তার অন্যান্য বেস্ট নোন প্লে বা নাটকগুলো ছিল দ্য আইসম্যান কোমেথ, মর্নিং বিকামস ইলেকট্রা, ওয়াইল্ডারনেস, স্ট্রেঞ্জ ইন্টারলিউড অ্যান্ড দ্য হেয়ারি এপ। হেয়ারি এপের নাম আমরা জানি, বাকিগুলোর অত পরিচিত নই আমরা। ওনিল ওয়াজ আ হিউজ ব্রডওয়ে সাকসেস ডিউরিং হিজ ওন অ্যাডাল্ট লাইফ। নিজের জীবদ্দশাতেই তাকে উনি ওনার সাকসেসটা দেখে যেতে পেরেছেন আর কি। ব্রডওয়ে মানে যেখানে ওই যে মঞ্চস্থ হয় নাটক, যেখানে ব্রডওয়েকে সেটা মানে নাট্যমঞ্চ বলে আর কি বোঝাচ্ছে। আচ্ছা, ফর ইনফরমেশন হোয়াট ইজ চাইল্ডহুড লাইক, তার চাইল্ডহুড সম্পর্কে বলতে গেলে ওয়ান ডাজন্ট টু রিড লং ডেজ জার্নি ইনটু নাইট অ্যান্ড এক্সামিন দ্য ক্যারেক্টার অফ এডমন্ড হু ইজ পার্টলি অটোবায়োগ্রাফিক্যাল। মানে একজন
যদি কেউ যদি চায় যে অনিলের চাইল্ডহুড কেমন ছিল, সে যেন লং ডেজ জার্নি ইনটু নাইটের ক্যারেক্টার এডমন্ড, তার ক্যারেক্টারটা দেখলেই বুঝে ফেলতে পারবে, যেটা তার অনিলের লাইফের সাথে মিলে যায়। এটা একটু পার্টলি অটোবায়োগ্রাফিক্যাল ছিল, পুরোপুরি না, বেশ মিলে এডমন্ড ক্যারেক্টারটা। O'Neill was the son of a Broadway actor and mother who disliked Broadway. অনিল ছিল একজন ব্রডওয়ে অ্যাক্টর, মানে ওই যে নাটক যে মঞ্চস্থ হয়, যে মঞ্চ নাট্যকর্মীর ছেলে, এবং তার মা এই ধরনের প্রফেশন পছন্দ করতেন না। He suffered from tuberculosis which caused him to have a nervous breakdown early in life. অনিলের টিউবারকিউলোসিস হয়েছিল, যক্ষা, যেটা তাকে নার্ভাস ব্রেকডাউনের সম্মুখে ফেলেছিল তার আর্লি লাইফে। ওনার জন্ম 1888 সালে, বাট হি ডিডেন্ট অ্যাচিভ সাকসেস অ্যাজ আ প্লে রাইট আনটিল হিজ 30th প্লে বিয়ন্ড দ্য হরাইজন অ্যাপিয়ার্ড ইন 1920। 88-তে জন্ম, বাট সাকসেসফুল প্লে রাইট হিসেবে ওনার 30টা নাটক লিখতে হয়েছে। সে 30তম নাটক ছিল বিয়ন্ড দ্য হরাইজন, যেটা 1920 সালে পাবলিশড হয়। Around the same time, his father died, which devastated O'Neill, who had admired his father tremendously despite their differences. আচ্ছা, এই একই সমসাময়িক সময় তার বাবাও মারা যায়, যেটা তাকে ডিভাস্টেটেড করে ফেলে, ভেঙে চুরমার করে ফেলে। আর মানে সে তার বাবাকে অনেক ভালোবাসতো, যদিও তাদের মধ্যে অনেক ডিফারেন্সেস ছিল। এগুলো আমরা কিন্তু অনিলের ক্যারেক্টার, মানে আত্মজীবনীটা পড়ছি আমরা। হেয়ারি এপে কিন্তু অনিল সম্পর্কে তেমন পড়ি নাই, এই জন্য আমরা এখানে কভার করছি। আফটার অ্যাচিভিং সাকসেস ইন 1920, O'Neill remained a dominant figure of American theatre throughout his life. 1920 সালে যে নাটকটা লিখে উনি সাকসেসফুল হন, তারপরে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি বাংলা ভাষায়। He had numerous personal problems, including failed marriage. আচ্ছা, তার বেশ কিছু পার্সোনাল প্রবলেম ছিল, যেমন তার বিয়ে টেকেনি। But he was most captivated by his troubled and experiences growing up before he found fame. আচ্ছা, তো এই ম্যারেজের থেকেও তার যে বড় হতে গিয়ে শৈশব থেকে কৈশোরে তার যে ট্রাবলগুলো ছিল, গ্রোন আপ হতে যে, এই জিনিসগুলো বেশি চর্চা হয়েছে তার আনসাকসেসফুল ম্যারেজের থেকে। The early part of his life is the subject of Long Day's Journey into Night, which will forever remain O'Neill's goodbye to the world. এই যে লং ডেজ জার্নি ইনটু নাইটের যে প্রথমের দিকের পার্টটা, ওটা মানে এটা একটা বলতে গেলে অনিলের একটা বিদায় পৃথিবীকে। দ্য প্লে দ্যাট শোড আমেরিকা হু অনিল ওয়াজ অ্যান্ড হোয়ার হি কেম ফ্রম, মানে এই নাটকের প্রথমের পার্টে অনিলের জিনিসগুলো ভালো মতো বোঝা যায়, আমেরিকার মানুষজন বুঝতে পারে যে সে কে এবং সে কোথা থেকে এসেছে। আচ্ছা, এখন আমরা একটু সামারিটা দেখি। এখানে একটা ফ্যামিলির নিয়ে কাহিনী। এই নাটকটা সেট হয়েছে একটা ফ্যামিলি রুমে। ফ্যামিলির নাম টাইরন, TYRON, টাইরন ফ্যামিলি হোম অন দ্য কানেকটিকাট সি সাইড। কানেকটিকাট আমেরিকার একটা রাজ্য, সেটার সমুদ্র উপকূলে। অ্যান্ড ইট টেক্স প্লেস এন্টায়ারলি ডিউরিং ওয়ান ডে ইন অগস্ট 1912 from 8:30 in the morning until midnight. আচ্ছা, পুরোপুরিভাবে এটা একটা 8টা সকাল 8:30 থেকে শুরু হয়ে ওই দিন মিডনাইট পর্যন্ত, জাস্ট একদিনের ঘন্টা, মানে একবেলার কাহিনী আর কি, 1912 সালের কাহিনী। আচ্ছা, আমরা নাটক পড়তে পড়তে বলতেছিলাম না যে ইউনিভার্সালিটি এই জন্য পেয়েছে, ফ্যামিলির ব্যাপার স্যাপারগুলো ইউনিভার্সাল হয় কাহিনী কখন। একটা জিনিস দেখবেন যে একটা জিনিস ইউনিভার্সালি যদি অ্যাক্লেম হতে চায়, সবার কাছে সমানভাবে যেটার আবেদন আসবে, সেই জিনিসটার জন্য লাগবে, মানে এটা এমন হবে না যে খুব যে বড় লোকের কাহিনী হতে হবে, ধনীদের কাহিনী হতে হবে, এমন না। রিসেন্টলি আমরা যে সিনেমা দেখলাম না, মানে যে হাওয়া রিলিজ পেয়েছে, এখানে দর্শক টেনেছে কেন? ওই যে ইউনিভার্সালিটি কেন, ওই যে আঞ্চলিক ব্যাপারটা, মানে আঞ্চলিক যত হবে বা কোনো জায়গার একটা নির্দিষ্ট এলাকার মানুষকে যখন কেন্দ্র করে হবে, সেই জিনিসটা আরও বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে। যেমন হাওয়াতে ছিল জেলেপল্লী, সেখানকার মানুষের লাইফস্টাইল, জীবন, এই জন্য জিনিসটা ইউনিভার্সালিটি পেয়েছে। একইভাবে লং ডেজ জার্নি ইনটু নাইটেরও ফ্যামিলি নিয়ে ব্যাপার স্যাপারগুলো, যার জন্য ইউনিভার্সালিটি পেয়েছে। অ্যাজ দ্য প্লে ওপেন্স, নাটকটা শুরু হতে আমরা যেটা দেখি, দ্য ফ্যামিলি জাস্ট তাদের ব্রেকফাস্ট শেষ করেছে ডাইনিং রুমে।
ফ্যামিলি রুমের সাথে অ্যাডজাসেন্ট রুমে। ব্রেকফাস্ট শেষ করার পরে এই ফ্যামিলির যে বাবা প্রধান বা কর্তা জেমস টাইরন 65 বছর বয়সী সাকসেসফুল বাট মাইজারলি একটু কৃপণ স্টেজ অ্যাক্টর হাগস হিজ ওয়াইফ। দেখেন মিলে যাচ্ছে, ইউজিন ওনিলের বাবা ছিল অ্যাক্টর, তাই না, যেটা তার মা পছন্দ করতো না ইউজিন ওনিলের। তাহলে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট আমরা দেখছি এখানে। সে তার ওয়াইফকেই হাক করছে, জড়াজড়ি করছে। তো 54 বছর বয়স্ক মেরি, তার ওয়াইফের নাম মেরি, হু হ্যাজ রিসেন্টলি রিটার্ন ফ্রম আ স্টিন্ট অফ রিহ্যাবিলিটেশন ফর অ্যান অ্যাডিকশন টু মরফিন। তো রিসেন্টলি সে একটা রিহ্যাবে ছিল। রিহ্যাব মানে কি, পুনর্বাসন কেন্দ্র, যেখানে পাগলামির চিকিৎসা হয়, নানা ধরনের মানসিক অসুস্থতার চিকিৎসা হয়। তো এটা রিহ্যাব কিসের, শারীরিক মানসিক যে কোনো জিনিসের ট্রিটমেন্ট হয়। এটা রিহ্যাব হলো তার মরফিনের আসক্তি ছিল, সেখান থেকে সে বের হয়ে এসেছে। আমরা মাদকাসক্ত নিরাময় কেন্দ্র দেখি না, রিহ্যাব, মাদকাসক্ত রিহ্যাব, এটাও সেরকম। এটাও তাই, আসলে মাদকাসক্তি তো এটাও তো তাই। তো আমরা ওখান থেকে জাস্ট সময় লাগে, তো বের হয়ে আসলেও তো তাও সারতে সময় লাগে না, এটা লং প্রসেস। তো সে রিসেন্টলি এখান থেকে আসছে। Mary is pleased she has gained weight as a result of her rehabilitation. তো সে একটু খুশি, বিকজ সে বোঝা যাচ্ছে সে শুকনা পাতলা মানুষ ছিল, তার একটু স্বাস্থ্য বেড়েছে রিহ্যাব থেকে আসাতে, এটার জন্য সে খুশি। তো এই কনভারসেশন এই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কি বোঝাচ্ছে যে মেরি এক্সপ্রেসেস হার ডিসপ্লেজার অ্যাট জেমস ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস স্পেন্ডিং সো মাচ অফ দেয়ার মানি অন রিয়েল এস্টেট। সে না অ্যাক্টর একজন, বাট সে রিয়েল এস্টেটেও অনেক টাকা পয়সা খরচ করছে, ল্যাভিশ লাইফ লিড করছে, এটার জন্য সে বিরক্ত। আচ্ছা, পাশের রুমে এটার নাম জেমস টাইডনের, জেমস আর মেরি, তো জেমস আর মেরির ছেলের নাম এডমন্ড, ছোট ছেলে, 23 বছর বয়সী। এই এডমন্ডের কথাই তো বলা হলো ইউজিন ওনিলের ইয়ার সাথে বোধহয়। এক্সপিরিয়েন্সেস আ কফিং ফিট, কাশছে। মেরি থিংস ইটস জাস্ট আ রেজাল্ট অফ ব্যাড কোল্ড, মানে হয়তো বাজেভাবে ঠান্ডা লেগেছে। বাট জেমস নোজ মোর অ্যাবাউট ইট দেন হি রিভিলস। সে আবার বাবা হিসেবে সে জানে কি হয়েছে। জেমস রিমাইন্ডস মেরি দ্যাট শি হ্যাজ টু ফোকাস অন হার ওন হেলথ। সে বলছে যে যাও তো, তুমি তোমার হেলথের উপর ফোকাস রাখো। মেরি গেটস ডিফেন্সিভ বাট দ্য পেয়ার কুইকলি মেকস আপ। সে রেগে মেগে যায়, আস্তে আস্তে তাদের মধ্যে মেকআপ হয়ে যায়। যখন এডমন্ড জেমির সাথে রুমে প্রবেশ করে, হি ইজ 33-year-old ব্রাদার। তাহলে জেমসের ছেলে এডমন্ড আর বড় ছেলে জেমি, 33 বছর বয়স্ক ভাই তাদের। ইটস অবভিয়াস দ্যাট এডমন্ড ইজ ইন ইল হেলথ, এডমন্ডের শরীরটা ভালো না। জেমি নোটিসেস হাউ মাচ বেটার হিজ মাদার লুকস দিস ডেজ। জেমি দেখতেছে যে মায়ের স্বাস্থ্যটা ঠিক হয়ে গিয়েছে। দ্য কনভারসেশন টেক্স আ ডার্ক টার্ন দো ওয়েন দ্য ব্রাদার্স বিগিন মকিং জেমস ফর হিজ স্নোরিং। আচ্ছা, মজার ব্যাপার, নাক ডাকা নিয়ে তারা হাসাহাসি করছে তাদের বাবার। জেমস ক্রিটিসাইজেস জেমিজ ল্যাক অফ অ্যাম্বিশন। জেমস আবার বাবা হিসেবে সে ইয়া করছে, হ্যাঁ তোমার অ্যাম্বিশন নেই জীবনে এসেই। এডমন্ড ট্রাইজ টু ডিফেন্স দ্য সিচুয়েশন উইথ হিউমার বাট দ্যাট ফেলস। এডমন্ড আবার এটা হালকা করার জন্য হিউমার বা হাসাহাসির ব্যবস্থা করছে, হাস্যরসাত্মক কিছু বলার চেষ্টা করছে, বাট ফেল হচ্ছে। দেন হি সাফার্স অ্যানাদার কফিং ফিট। আবার এটা করতে যেয়ে তার আবার কাশির দমক উঠেছে। মেরি বিলিভস এডমন্ড ইজ সিকার দেন এনিওয়ান ইজ অ্যাডমিটিং। কেউ বলতে না চাইলেও এডমন্ড যে সিক সেটা সে মা হিসেবে বুঝতে পারছে। তো এই সিনটা শেষ হওয়ার পরে জেমস বিডেটস জেমি ফর ইনসিনুয়েটিং দ্যাট এডমন্ড ইজ ইল ইনফর্মড অফ মেরি। তো এরা ইয়া করছে যে বাবাকে বকাঝকা করছে যে এডমন্ডের ব্যাপারটা কেন মাকে বলছো না। দ্য ডিসিশন টু কিপ হিজ ইলনেস ফ্রম হার ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য রিকভারি। যেহেতু মাকে বলছে না, বাট এটা একটা রিকভারির একটা পার্ট। The rest of the family believes that Edmund has contracted tuberculosis. বাকিরা বুঝতে পারতেছে, মা ছাড়া সবাই বুঝছে যে ওর টিউবারকুলোসিস আছে। Edmund disagrees with the idea that his condition should be kept a secret from his mother. তো এডমন্ড আবার চায় যে মা জানুক, কিন্তু বাবা আর বড় ভাই চাচ্ছে না। Later, Mary struggles with the desire to take more of her morphine prescription than she should. আচ্ছা, এখন মেরির মধ্যে স্ট্রাগল হচ্ছে, আমি মরফিন খাবো না, আমি মাদক থেকে দূরে থাকবো, বাট সেটা সে থাকতে পারছে না, সে বেশি করে ইনটেক করছে। শি ক্লেইমস হার মেডিসিন ইজ ফর হার আর্থরাইটিস, বাট দ্য মেইড ক্যাথলিন নোজ দ্যাট দিস ইজ আনট্রু। মেরি বলছে যে আমার এই ওষুধগুলো আমার আর্থরাইটিসের প্রবলেমের জন্য, বাট তার মেইড যারা ক্যাথলিন সে বলছে না, এগুলো মরফিন।
Mary takes a nap and awakens with a deep feeling of resentment towards her husband due to the life she feels she missed before her marriage. আচ্ছা মানে জাস্ট আমি জীবনে কী পেলাম না পেলাম একটা ঘুম ন্যাপ দিয়ে হঠাৎ সে সিনিক্যাল হয়ে গিয়েছে। In the emotional pain, she resolves to head upstairs and take more of the medicine for the rest of the family returns home. বাসায় কেউ ছিল না, সে আরও বেশি করে মেডিসিন নিতে থাকছে, মরফিন নিচ্ছে। বাট এডমন্ড অ্যান্ড জেমস রিটার্ন বিফোর শি ক্যান, ওটা শেষ মানে সে ওটা ইনটেক করার আগে তারা চলে এসেছে। এদিকে আবার দেখা যাচ্ছে যে তারা দুই ভাই, তারা দুজনই ড্রাঙ্ক, নেশাগ্রস্ত, বাট সোবার এনাফ টু সি দ্যাট মেরি ইজ হাই অন মরফিন। বাট তারা বুঝতে পারতেছে অতখানি নেশাও চড়ে নাই, তারা দেখতেছে মা মরফিন নিয়েছে আরও বেশি করে। দে স্কোয়েবল অ্যান্ড ইনসাল্ট ইচ আদার, তারা একজন আরেকজনকে অপমান করা, গালিগালাজ করা শুরু করে। মেরি অ্যান্ড জেমস ইভেনচুয়ালি ইজ দ্য টেনশন বাই রিকলিং দেয়ার হ্যাপিয়ার টাইমস। ইভেনচুয়ালি মেরি ইজ টোল্ড অ্যাবাউট জেমিস কন্ডিশন। আচ্ছা, মেরি মানে তারা আবার মিলেমিশেও যায়, আবার এর মধ্যে এই কন্ডিশনগুলো রিভিল করা হয় মেরির কাছে। তো মেরি এটা বিলিভ করতে চায় না অ্যান্ড ব্লেমস হোয়াট হি সিজ ইজ অ্যান ইনকারেক্ট ডায়াগনোসিস অন দ্য ডক্টর। সে বলছে, সে বিলিভ করতে চাচ্ছে না, বলছে না না এটা ভুল হয়েছে, বিকজ এই টেস্টটা ইনএক্সপেন্সিভ ছিল, বেশি টাকা পয়সা যায়নি, তো এই জন্য হয়তো ভুলভাল রিপোর্ট দিয়েছে। মোর হেটফুল আর্গুমেন্টস এনসিউ রিভিলিং দ্যাট মেরিজ ওন মাদার হ্যাড ডাইড অফ টিউবারকুলোসিস। আরও বড় বড় আসে, বলা হচ্ছে যে মা তোমার মাও তো টিউবারকুলোসিসে মারা গিয়েছে, সো এটা বংশগত হতে পারে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ফাইট দ্য ফ্যামিলি disperses into separate rooms, সবাই সবার রুমের মধ্যে চলে যাচ্ছে। অ্যান্ড ইটস বিলিভ দ্যাট মেরি উইল টেক মোর ড্রাগস হোয়াইল শি ইজ অ্যালোন, এবং মানে সিনটা বোঝাচ্ছে যে মেরি আরও ড্রাগ নেবে। আচ্ছা, 4 নম্বর একটা শুরু হচ্ছে এডমন্ড রিটার্নিং হোম টু ফাইন্ড হিজ ফাদার প্লেয়িং সলিটেয়ার। বাসায় ফিরে দেখে বাবা সলিটেয়ার খেলছে। সলিটেয়ার এক ধরনের কার্ডের মতো গেম, তাই না? আমি ঠিক শিওর না, তাসের ইয়ার মতো আমি শিওর না, ইয়াতে পিসি কম্পিউটারে দেখি, আমরা টুকটাক দেখেছি। দে ড্রিঙ্ক টুগেদার, আর্গু অ্যান্ড অলসো এনজয় আ মিনিংফুল কনভারসেশন। তারা ড্রিঙ্ক করছে, আর্গু করছে, বিতর্ক করছে, এবং একটা মিনিংফুলও কনভারসেশন একটা হচ্ছে, তারা এনজয় করছে। জেমস বিলিভস হি রুইন্ড হিজ অ্যাক্টিং ক্যারিয়ার বাই টেকিং জবস জাস্ট ফর দ্য মানি। বাবা বলছে যে, বাবা তো জেমস, সে বলছে আমার অ্যাক্টিং ক্যারিয়ারটা আমি শেষ করছি টাকার জন্য জব করে। এডমন্ড রিভিলস হি হোপস টু বি আ গ্রেট রাইটার সামডে। এডমন্ড ছোট ছেলে বলছে যে আমি আশা করছি আমি একদিন ভালো রাইটার হব। জেমি দেন রিটার্নস ড্রাঙ্ক অ্যান্ড জেমস লিভস টু অ্যাভয়েড আ ফাইট। তো বড় ভাইটার মধ্যে আবার ড্রাঙ্ক হয়ে আবার এসেছে, বাবা হিসেবে জেমস এই ফাইটটা থামানোর চেষ্টা করছে। জেমি পাসেস আউট অ্যান্ড হোয়েন হি অ্যাওয়েকেন্স ফাইটস উইথ হার ফাদার। মানে সে জেমির মধ্যে ইয়া হয়ে যায়, মানে সরে যায়, এবং যখন জেগে উঠছে তখন আবার বাবার সাথে যুদ্ধ করছে। এরকম ঝগড়া হচ্ছে, থামছে, ঘুমাচ্ছে, এবং ড্রাঙ্ক, নেশা করছে। এই হলো পুরোটাই, মানে রিপিটিশন পুরো কাহিনীটার মধ্যে। এর মধ্যে যেটা হয়েছে, মেরি রিটার্নস ফ্রম আপস্টেয়ার্স, উপর থেকে সে নিচে এসেছে, হাই অ্যান্ড ক্লাচিং হার ওয়েডিং গাউন। সে আবার উপর থেকে নিচে নেমেছে, তার বিয়ের গাউন পরে নেমেছে, যেহেতু নেশা করছে, একটা ইয়ে আছে, নেশার মধ্যে আছে। শি লেমেন্টস হার লাইফ চয়েসেস হোয়াইল ইন হার মরফিন হেইজ অ্যান্ড হার ফ্যামিলি স্যাডলি লুকস অন। তার দিকে মানে সে দুঃখ করতে থাকে, এবং সে ফ্যামিলি তার দিকে তাকিয়ে থাকে। আচ্ছা, এখানে তাহলে কি কি আছে একটু দেখি। ওয়ান অফ দ্য মেজর থিমস অফ দিস প্লে ইজ দ্য ইন্টারাকশন বিটুইন গিল্ট অ্যান্ড ব্লেম। অপরাধ এবং মানে পাপবোধ এবং সেটার যে ব্লেম বা দোষারোপ করা, এটাই তো থিম। মানে একজন দোষ করছে বা কিছু ভুল ত্রুটি আছে, সেটাকে নিয়ে ব্লেম করা। দ্য ক্যারেক্টার্স অফ লং ডেজ জার্নি ইনটু নাইট স্পেন্ড আ লট অফ টাইম মুলিং ওভার দ্য পাস্ট। খালি পাস্ট নিয়ে কথা বলতে থাকে, এই করেছো, সে করেছো, কী করলাম না করলাম, হিসাব নিকাশ মিলাতে থাকে। দে ফিল গিলটি অ্যাবাউট দেয়ার পাস্ট ইন ডিসিশনস অ্যান্ড দে লুক ফর পিপল টু ব্লেম ফর দেয়ার ওন শর্টকামিংস। এবং একজন নিজেরগুলোর কথা আবার চিন্তা করে, আবার আরেকজন নিজের দোষগুলোর তো আর ইয়ে করতে পারে না, অন্যকে দোষারোপ করতে থাকে। ক্যারেক্টার্স অলসো ফাইট উইথ দ্য স্পেক্টার অফ অ্যাডিকশন, ফার্দার কমপ্লেনিং দ্য সাইকেল অফ গিল্ট অ্যান্ড ব্লেম। তাহলে ওর যে অ্যাডিকশন বা নেশা নিয়ে তারা নেশাগ্রস্ত, সেই সাথে ওটা নিয়েও ব্লেম করতে থাকে। ড্রাগ এবং অ্যালকোহল অ্যাবিউজ টেক সেন্টার স্টেজ ডিউরিং দ্য প্লেস স্টোরি। মা খাচ্ছে মরফিন, ছেলেরা খাচ্ছে ড্রিঙ্ক, অ্যালকোহল, তাস পিটাচ্ছে সব। দো ড্রাগস অ্যান্ড অ্যালকোহল আর ইউজড টু অ্যাভয়েড পেইন, সাবস্টেন্স অ্যাবিউজ কামস উইথ প্রবলেমস অফ ইটস ওন। আচ্ছা, যদিও ড্রাগ এবং অ্যালকোহল
মানে এক ধরনের পেইন কমানোর জন্য মানুষ ইউজ করতেছে ওইখানে, বাট কিছু তো প্রবলেম হচ্ছে, এগুলোর জন্য তো ঝগড়াঝাটিগুলো হচ্ছে, সাবস্টেন্স অ্যাবিউজ হচ্ছে, মানুষের অ্যাবিউজ, অ্যান্ড ইভেনচুয়ালি দিস প্রবলেমস ক্যাচ আপ উইথ দ্য ক্যারেক্টার, সেগুলো ক্যারেক্টারের মধ্যে চলে যাচ্ছে। Ultimately, Long Day's Journey into Night is a play about the struggles of one family and the mounting pain caused by a series of poor decisions. তাহলে কি একটা পরিবারের স্ট্রাগল নিয়ে কাহিনী এবং কিছু পেইন বা দুঃখ কষ্টের পাহাড়, যেগুলো কজড বাই আ সিরিজ অফ পোর ডিসিশনস, ভুল ডিসিশনের জন্য এই পেইনগুলো, তার মানসিক পেইনগুলো এসেছে, ব্যাড লাক, মন্দ ভাগ্যের জন্য, এবং মেন্টাল হেলথ স্ট্রাগলস এবং মানসিক সমস্যার জন্য। দিস ইজ ফ্যামিলি ডিসফাংশন অ্যাট ইটস ওয়ার্স্ট। ফ্যামিলির ডিসফাংশন, একটা ফাংশন করছে না, কাজ করছে না, ইট ইজ মানে খুবই বাজেভাবে এটা ডিসফাংশন করছে, উইথ নো ওয়ান উইলিং অর এবল টু মেক দ্য চয়েসেস দ্যাট উড পুট দ্য ফ্যামিলি অন দ্য রাইট ট্র্যাক। এবং ফ্যামিলি পাচ্ছে না কীভাবে রাইট ট্র্যাকে সব কিছু আনবে। ইউজিন ওনিল ডায়েড ফ্রম লেট ওয়ানসেট cerebral cortical atrophy before Long Day's Journey into Night was performed. কিছু এই ব্রেনের কিছু সমস্যার জন্য ইউজিন ওনিল মারা গিয়েছেন। So he didn't live to see his play on stage. এই নাটকটা অন স্টেজে উনি দেখে যেতে পারেন নাই, not to see it awarded the 1956 Tony Award for Best Drama and the 1957 Pulitzer Prize for Drama. উনি দেখে যেতে পারেন। উনি ওনার মৃত্যুর পরে পোস্টহিউমাসলি উনি পুলিৎজার প্রাইজ অর্জন করেন। The play is widely considered to be one of the best pieces of dramatic work produced in the 20th century. মানে বেস্ট ড্রামাটিক ওয়ার্ক হিসেবে এটা খুবই ওয়াইডলি সমাদৃত। মোস্ট অফ দ্য প্লট অফ দ্য প্লে ইজ রিপিটিশাস। আমি যেটা আমরা দেখছিলাম যে একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছিল, যে ড্রিঙ্ক করছিল, কথা ঝগড়া করছিল, জাস্ট অ্যাজ দ্য সাইকেল অফ অ্যান অ্যালকোহলিক ইজ রিপিটিশাস, যে একই রকম যে অ্যালকোহলিক মানুষরা রিপিটেডলি অ্যালকোহল সেবন করে সেরকম। The above arguments occur numerous times throughout the 4 acts and 5 senses. একইভাবে বারবার এটা এই 4 অঙ্কের 5 দৃশ্যের নাটকে বারবার আসতে থাকে। All acts are set in a living room, লিভিং রুমের মধ্যে সব হচ্ছে, and all scenes but the last occur either just before or just after a meal, just একটা কোনো খাবারের আগে নাহলে কোনো খাবারের আগে পরে এই সিনগুলো আসছে। আর অ্যাক্ট 2 সিন 1 ইজ সেট বিফোর লাঞ্চ, ওটা আবার লাঞ্চের আগে। সিন 2 আফটার লাঞ্চ, অ্যাট 3 বিফোর ডিনার, এরকম ইন্টারপ্লে বিটুইন 2 স্পেসিফিক ক্যারেক্টার্স। অ্যাক্ট 1 ফিচার্স মেরি অ্যান্ড টাইরন, অ্যাক্ট 2 টাইরন অ্যান্ড জেমি, তাহলে দুটা করে ক্যারেক্টার, অ্যান্ড এডমুন্ড অ্যান্ড মেরি জোড়া জোড়া। অ্যাক্ট 3 মেরি অ্যান্ড জেমি, এরকম জাস্ট। আচ্ছা, এটা আমার এগুলো বলার উদ্দেশ্য হলো দ্য রিপিটিশাস প্লট অলসো হেল্পস ডেভেলপ দ্য নোশন দ্যাট দিস ডে ইজ নট রিমার্কেবল ইন মেনি ওয়েজ। এই দিনগুলো মামুলি মানে রিমার্কেবল না, উল্লেখযোগ্য কিছু না। অ্যালকোহল টেকিং, পাস্টের কথা নিয়ে ঝগড়াঝাটি করা, সো এগুলো রিমার্কেবল অবশ্যই কিছু না। কিছু কি বলেন, ভালো কিছু না। ইনস্টেড ইট ইজ ওয়ান ইন আ লং স্ট্রিং অফ সিমিলার ডেজ ফর দ্য টাইরান্স ফিল্ড উইথ বিটারনেস, ফাইটিং অ্যান্ড অ্যান আন্ডারলাইং লাভ। জাস্ট কিছু তিক্ততা, কিছু ঝগড়াঝাটি এবং কিছু ভিতরে লুকিয়ে থাকা ভালোবাসা, এই নিয়ে কাহিনী। আচ্ছা, থিম দ্য পাস্ট অ্যাজ রিফিউজ অ্যান্ড বার্ডেন, ফরগিভনেস, breakdown of communication, religion, isolation. ওকে, থিমগুলো পরে দেখব। ওভারঅল কনটেক্সট, তারপরে ইউজিন ওনিলের লাইফ এবং সামারিটা সুন্দরভাবে শেষ করলাম। ওকে, বন্ধ করে দিন, বন্ধ করুন।